নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুনছেন সাহিত্যিক জ্যোতিরিন্দ্র নন্দীর 12 ঘর এক উঠোন। যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ শোনাব উপন্যাসের 49 পর্ব। বেলা 10টা, না আরো বেশি। রোদ করকরে হয়ে গেছে। উঠোনে মাটি গরম হয়ে উঠল বলে। বাড়ির লোকজন কিছু কমেছে, তাই শাড়ি, সায়া, লুঙ্গি, চাদর বাইরের দড়িতে কম ঝুলছে। বেশ ফাঁকা ঠেকেছে উঠোনটা, যেন অনেকটা জায়গা পেয়ে মাস্টারের ঘরের হুবলার ছোট নেপলা, প্রমথদের ঘরের গোপলা, ভুবনের ঘরের শম্ভুচরণ, বিষ্ণুচরণ এবং এ বাড়ি ছাড়াও পাড়ার সমবয়সী গুর্খা, চন্দন, পল্টু ইত্যাদি মিলিয়ে প্রায় 10-12টি ছেলে হাতে একটা করে মানকচুর ডগা নিয়ে নিশানের মতো সেগুলো শূন্যে নেড়ে হৈ হৈ চিৎকার করে 12 ঘরের চারদিকের উঠোনে ঘুরে ঘুরে খেলছে। আর সেই শোভাযাত্রার সঙ্গে ঘুরছে মাছির ঝাঁক, এবং সকলের পিছনে লেজ নেড়ে নেড়ে যেন ছেলেদের পায়ের সঙ্গে পা মিলিয়ে ঘুরছে রমেশের ঘাড় মোটা কালো ভুসভুসে রঙের কুকুর ভম্বল। ভম্বলের পিঠে এত বড় একটা ঘা, 2-3 ডজন মাছি সেই ঘা কামড়ে থেকে ভম্বলের পিঠে চড়ে শোভাযাত্রার সঙ্গে ঘুরছে। এমন সময় কে একজন 12 ঘরের উঠোনে ঢুকে রমেশের ঘরের দরজার সামনে কি একটা ভারী মতো জিনিস ধূপ করে মাটিতে ফেলল। ছেলের দল চমকে উঠল। মাছির ঝাঁক ছত্রভঙ্গ হয়ে গেল। লেজ নাড়া বন্ধ রেখে 1 সেকেন্ড স্থিরভাবে তাকিয়ে ভম্বল বড় কচ্ছপটাকে দেখল। 4 পা দড়ি দিয়ে বাঁধা, গলা বার করে পিটপিটে চোখে 12 ঘরের উঠোন দেখছে। পিঠে হলুদ সবুজ চাকা চাকা দাগ। কিন্তু কচ্ছপটাকে সবচেয়ে বেশি চমকে দিল তেমনি হলুদে সবুজে ছোপ দেওয়া ও তার ওপর ফিকে লাল ডোরা কাটা চমৎকার শাড়ি পরা মল্লিকা। ঘামছে, এইমাত্র উনুন থেকে কি যেন ভাজা শেষ করে বেরিয়ে এসে ও টকটকে লাল রঙের 4 হাত গামছাখানা দিয়ে মুখ মুছছে। কচ্ছপ দেখে মল্লিকার চোখ কপালে উঠল। কে পাঠালো? কর্তাবাবু। 32টা দাঁত বার করে বাজারের আলুর গুদামের গোমস্তা শশী মল্লিকার নরম লাল মুখখানা দেখছিল। আরো 2 জন বাবু খাবার নেমন্তন্ন করেছেন এই বেলা। আমি গিয়ে আলু, আদা আর পেঁয়াজ পাঠিয়ে দিচ্ছি। তুমি ওটাকে সঙ্গে করে নিয়ে যাও শশী, আর কর্তাবাবুকে গিয়ে বলো আর কোথাও ভোটবাবুদের বেঁধে নিয়ে নিমন্তন্ন খাওয়াক। আমার কোমরে এত তেল নেই, হাতে জোর নেই, বেলা 12টার সময় কচ্ছপ কেটে মাংস রাঁধতে বসি। ও মা, মা, আমি কোথায় যাব গো? তীব্রস্বরে মল্লিকা আর্তনাদ করে উঠল। আমার মরণ নেই, আমার গলায় ডাকাতের দল দা বসায় না। ছেলেরা তো বটেই, শশী, ভম্বল, মাছিগুলো এবং নবাগত কচ্ছপটাও মল্লিকার সুন্দর চোখের দিকে, নরম ঘেমে ওঠা মুখের দিকে কতক্ষণ ফ্যালফ্যাল তাকিয়ে থাকে। পারিজাতের ইলেকশনের ব্যাপারেও তার আর 5টা কাজের মতো রমেশ কাল থেকে পরিশ্রম করছে ভোটার জোগাড়ের চেষ্টায়। লোকের সঙ্গে মেলামেশা, বন্ধুত্ব এবং নিমন্ত্রণ করে খাওয়াবার দিকে মনোযোগ দিয়েছে। কাল দুপুরেও কে কে জানি রমেশের ঘরে খেয়ে গেল। মল্লিকা আলু কড়াইশুঁটি দিয়ে ইলিশের ঝোল আর বেগুন দিয়ে, শিম দিয়ে কই মাছ, কপির ডালনা আর কাঁচা লঙ্কা দিয়ে লাউ মুগ রেঁধেছিল। আপত্তি করেছিল এত সব পদ করতে। আজ এখন এই ভর দুপুরে এসেছে কাছিম। তা আমার কি হবে ভোটার বাবুদের রেঁধে খাইয়ে? পারিজাত জিতলে 200-500 ঘরে আসবে, না 2-4 বিঘে জমি বাড়বে? ওই খাটুনি সার আঙুল ছোঁয়াবে তোমাদের রমেশ দাদাকে। রোজ রোজ আমি বেলা 3টে অবধি উনুন গুঁতিয়ে শরীর অঙ্গার করতে পারবো না। যাও বলে দাও গে। কোথা গেছেন বাবু বাজার সেরে? চায়ের দোকানে? এই তো আজ পেট ব্যথা, কাল পিঠ ব্যথা, তবু খাওয়া আর খাওয়ানো কমছে না। পেতনি দৃষ্টি না ফেললে, শনি ঘাড়ে না চাপলে কারোর এমন ধারা মতিগতি হয়? হ্যাঁ, আমার মরণ নেই কেন গো? আমার কপালে এই সুখ। মল্লিকা ফর্সা লাল গামছা দিয়ে চোখ ঢাকল। হাতের 16টা সোনার চুড়ি রিনঠিন করে উঠল। প্রমথ দিদিমাকে শেষ রাত থেকে কফে কাবু করে ফেলেছে। তেমন গলা বাড়িয়ে কথা বলতে পারল না।
জানলার একটা পাল্লা খুলে বিষণ্ণ চোখে চেয়ে রইল। বিধু মাস্টারের স্ত্রী লক্ষ্মীমণিরও শরীরের অবস্থা ভালো না। শেষ রাত থেকে আজ আবার তলপেটের দিকটা টনটন করছে, টাটাচ্ছে। একরকম বেদনাই বলা যায়। তাই ঘরে চুপচাপ শুয়ে। ভুবনের স্ত্রী এক ছেলেকে নিয়ে পৃথিবীতি অফিসে বেরিয়ে যাবার সঙ্গে সঙ্গেই কলকাতায় একটা বাড়ির খোঁজ করতে বেরিয়ে গেছে। রুচি বেরিয়ে গেছে স্কুলে। প্রভাতকণা, কিরণ, কমলা তো নেই। কাজেই বারান্দায় দাঁড়িয়ে একলা হিরণকে মল্লিকার কান্না শুনতে হলো এবং দুটো একটা সহানুভূতির বাক্য ছাড়তে হলো শেষ পর্যন্ত। লক্ষ্মীর সংসারে দিদি রান্না খাওয়ার বেলা অবেলা কি? কড়াই, খুন্তি, ডেকচি, হাতা, থালা, ঘটি আর তোমার সোনার চুরির বাদ্যি বাজনা যদি অষ্টপ্রহর বাজে, ঈশ্বর থামতে না দেয় তো করবে কি? এত বড় কাচিম এদিনে কজনের ঘরে আসে? নেমন্তন্ন করে 4 পদ রেঁধে বাইরের লোককে খাওয়াবার ক্ষমতা কটা লোকের আছে? বড় যে মরণ চাইছ। শুনে মল্লিকা চোখ থেকে গামছা সরালো। হিরণের দিকে তো তাকালোই। পরে চোখ দুটো তেরছা করে পাঁচু ভাদুরীর ঘরের দিকে তাকালো। যশোদাকে দেখা যাচ্ছে না। রমেশ রায়ের দরজায় 10 ওজনের কচ্ছপ দেখে তাড়াতাড়ি সামনের পাল্লা দুটো বন্ধ করে দিয়েছে যশোদা ও চুপ করে আছে। বাড়ির বাকি ঘরগুলো টের পায়। এখন গলা কাটি কি দিয়ে? তুমি তো বউ বলে খালাস। চুরির বাজনা, হাতা, খুন্তি, থালা গেলাসের বাজনা বাজাও। কাটারি দিয়ে এত বড় জন্তুর গলা পিঠ আমি মেয়ে মানুষ আলগা করতে পারি? মল্লিকা এবার অল্প হেসে হিরণের দিকে তাকায়। প্রমথর দিদিমা ক্ষণক্ষণে গলায় কফ অতি কষ্টে সরিয়ে আস্তে আস্তে মাথা দুলিয়ে বলল, কাটারি দিয়ে সুবিধে হবে না বউ, কুড়ুল দিয়ে কচ্ছপ মহারাজের পিঠের শক্ত চারাটি খুলে ফেলো। বুঝি কুড়ুল আনতে মল্লিকা ঘরে ঢুকেছিল। শশী গোমস্তা ফাঁক বুঝে বাড়ি থেকে বেরিয়ে গেল। চরম সময় উপস্থিত দেখে ছেলের দল মাছির ঝাঁক ও ভম্বল কচ্ছপটার কাছে তাড়াতাড়ি সরে গিয়ে জলের জীবটির সবুজ হলুদে মেশানো পিঠের চমৎকার চক্রগুলো দেখছিল। এমন সময় কে এসে সংবাদ দিল জানা গেল না। অবশ্য দরকারও নেই তাকে জানবার। খবরটাই এখানে বড়। যেমন আগুনের হলকা ছড়িয়ে দিতে দমকা হাওয়া বয়, গাছপালা ভেঙে দিতে অরণ্যে ঝড় ওঠে, ভূমিকম্পে জগৎ সংসার দুলে ওঠে, তেমনি সেই ভীষণ সংবাদ শুনে মস্ত উঠোন কেঁপে উঠল। রোয়াক, দরজা, জানালা, টিন, টালি, কড়িকাঠ সমেত 12 কামরার জাহাজ টলমল করতে লাগল। শোরগোল উঠল, আর্তনাদ শোনা গেল, ভয়, বিস্ময়, একটু সময়। তারপর সমস্ত বাড়ির শোরগোল, আতঙ্ক, কান্না এক জায়গায় একটা দরজায় কেন্দ্রীভূত হল। খবর শুনে মল্লিকা কেঁদে আছাড় খেয়ে মাটিতে পড়ল, তারপর মূর্ছা গেল। রমেশ রায়কে কেটে ফেলেছে। ক্ষিতীশের দায়ের কোপে তার দাদা রমেশের ইহলীলা শেষ। হ্যাঁ, তাদের চায়ের দোকানে এই মাত্র তৃপ্তিনিকেতনের মেজে রক্তগঙ্গা বইছে। না, মল্লিকাকে শুশ্রূষা করতে বাঁচিটাও যেন আর উঠোনে রইল না। সব রাস্তায়। মেহেদির বেড়া ঘেঁষে বড় কাঁঠাল গাছটার গুঁড়িতে যেখানে বাড়ির সব জঞ্জাল জমে ও কিছু বেওয়ারিশ ইট ফেলে রাখার দরুন উঁচু টিলার মতো হয়েছে, তার ওপর উঠে দাঁড়ায় হিরণ, যশোদা, ময়না, ময়নার মা, প্রমথর মা, প্রমথর ছোট মাসি, পাশের বস্তির সুকুমার নন্দীর স্ত্রী এবং আরো 5-7টি বৌঝি। গাছের নিচে সমান জায়গাটায় পেটের বেদনা নিয়ে কাতরাতে কাতরাতে গিয়ে দাঁড়ায় লক্ষ্মীমণি। কথাশ্রিত ক্ষণক্ষণে বুড়ি লাঠি ভর দিয়ে দুবার আছাড় খেয়ে কোনো রকমে ভুবনও গিয়ে দাঁড়ালো। এমনকি যার ঘরের বার হওয়ার নিষেধ বসন্তরোগী বিমল হালদার বিছানা ছেড়ে উঠে বাইরে না গিয়ে পারল না। সকলের দৃষ্টি সামনের দিকে। ওখান থেকে দেখা যায় কি রমেশের চায়ের দোকান। বাদামতলার ওদিকটায় খোলা ঢাকা সরু রাস্তাটা একটু বেশি বেঁকে গেছে। 3 নম্বর বস্তির টিনের চালটা অতটা ঝুলে দাঁ পড়লে পরিষ্কার দেখা যেত কাফেলা গাছের ওধারে তৃপ্তিনিকেতন। 3 মিনিটের পথ, কিন্তু সেই সাংঘাতিক জায়গায় যেতে কারোর সাহস হচ্ছে না। কিছু দূর এগিয়ে বড় নর্দমার মুখের কাছে ভিড় করে দাঁড়িয়ে আছে ছেলে ছোকরার দল। রমেশ রায়ের ঘেউ কুকুরটাও সেই অবধি দাঁড়িয়ে আছে, নেজ নাড়া বন্ধ রেখে সামনের দিকে তাকিয়ে আছে। অবশ্য ভয়টা এ বাড়ির লোকের বেশি। 12 ঘরের একজন বাসিন্দা খুন হয়েছে।
রমেশের চেহারাটা সকলের চোখের সামনে ভাসছিল। এখন খুন হবার পর না জানি লোকটার চোখ মুখ কেমন হয়ে আছে চিন্তা করে তাদের হাত পা যেন ঠান্ডা হয়ে আসছে। যশোদার হাত ধরে আছে হিরণ। লক্ষ্মীমণির কাপড়ের খুঁট ধরে প্রমথদের ঘরের বুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে রীতিমতো কাঁপছিল। ভুবন লাঠি ভর দিয়ে আর দাঁড়িয়ে থাকতে না পেরে এখন ঘাসের ওপর বসে পড়েছে। বিমলের গলার ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে আছে, একটা কথা সরছে না কারুর মুখ দিয়ে। হতভম্ব, স্থির সব। কিন্তু তাই বলে কি আর মানুষ চায়ের দোকানের দিকে যাচ্ছে না? অন্য বাড়ির মানুষ, ভিন্ন পাড়ার মানুষ, ঊর্ধ্বশ্বাসে সব ছুটছে। কি করে যে খবরটা এর মধ্যে চারিদিকে রাষ্ট্র হয়ে পড়ল সেটাই আশ্চর্য। এধার থেকে যেমন যাচ্ছে তেমনি খালের ওধার থেকে লোক আসছে। রমেশ রায় খুন হয়েছে, ছোট ভাই ক্ষিতীশ রমেশকে খুন করেছে বলছিল সব। বলতে বলতে নারকেলডাঙ্গা, কাদাপাড়া, বিবিবাগান, পামার বাজার রোড, মুন্সিবাজার, ওধারে পাগলাডিঙি, বাঁধাতলা, চীনাবাজার থেকে পর্যন্ত লোক আসতে লাগলো কুলিয়া ট্যাংরা তৃপ্তিনিকেতনের দিকে। ভিড় থেকে সরে গিয়ে কাফেলা গাছের ওপাশটায় রাত্রে যেখানে ঠেলা গাড়িগুলো জড়ো করে রাখা হয়, একটা সিগারেট ধরিয়ে পাঁচু বাদুড়ি বিধু মাস্টারের কানের কাছে মুখ নিয়ে বলল, এইমাত্র বাক্সের কারখানার সাধনের মুখে শুনলাম ও নাকি বেলা 9টা পর্যন্ত দোকানে ছিল। কে গুপ্তর মেয়েটাকে দোকানে রেখে রমেশ রায় বাজার করতে বেরিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, বাজার করে ফিরে আসার পরই তো এ ব্যাপার। বিধু গম্ভীরভাবে মাথা নাড়ল। কাল দুপুর থেকে ক্ষিতীশ দোকানে ছিল না এবং বাড়িতেও আসেনি। না, কদিন থেকেই খুব রাগারাগি চলছিল দাদার সঙ্গে, শুনলাম লোকের মুখে। এখন শুনছি শালার দোকানে তুমি পেচ্ছাপ করতেও যাই না বলে পাঁচু চুপ করল। বিধুও চুপ করে রইল। ভিড় দেখতে লাগলো। দোকানের দরজার কাছে 2জন পুলিশ দাঁড়িয়ে আছে, কাজেই সেখান পর্যন্ত কেউ যেতে পারছে না। আবার যেন গাড়ি এলো। দোকানের সামনে থেকে পুলিশ লোকজন হটিয়ে দিচ্ছে। হ্যাঁ, আর একটা পুলিশের গাড়ি। এবার আর শুধু লাল পাগড়ি না, সাদা টুপি, সাদা পোশাক পরা সার্জেন্ট এসে গেছে। সব আসবে, সার্জেন্ট, দারোগা, ইন্সপেক্টর। একটা তাজা মানুষ খুন হয়েছে, এ কি আর? প্রায় দম বন্ধ করে বিধু বলল, কত এনকোয়ারি, কত স্টেটমেন্ট, জবানবন্দি নেওয়া হবে একবার দেখো না। তা নিক না, তোমার আমার কি? যেন একটু বিরক্ত হয়ে পাঁচু ফিসফিসিয়ে বলল, যেমন শালা চিটিংবাজ ছিল, আক্কেল হয়েছে। বেশ করেছে ক্ষিতীশ, একটা কাজের মতো কাজ করেছে। কিন্তু লোককে চিট করতো বলে তো আর ক্ষিতীশ ভাইকে খুন করেনি, কারণটা যে গুরুতর। ভিন্ন পাড়ার লোক এসে হঠাৎ পাশ ঘেঁষে দাঁড়ালো বলে পাঁচু কথা বলল না। বললেও অবশ্য ক্ষতি ছিল না, কেননা এর মধ্যে সবাই জেনে গেছে। কি করে এর মধ্যেই এত সব জানাজানি হয়ে গেল তা দিয়ে দরকার নেই। রমেশের গলায় ক্ষিতীশ কেন দা বসায় সেটাই বড় কথা। হ্যাঁ, খুনের কারণ। বাজার সেরে রমেশ যখন দোকানে ঢোকে তখন দোকানে খদ্দের কেউ ছিল না। একটু অবসর বুঝেই পর্দার ওদিকটায় বসে বেবি 1 কাপ চা তৈরি করে খাচ্ছিল। রমেশ সরাসরি সেখানে চলে যায়। বাজার থেকে ফেরার পর রমেশকে খুব উত্তেজিত দেখাচ্ছিল, যেন কোথায় সে কি শুনে এসেছে। দোকানে ঢুকেই সে চোখ লাল করে বেবিকে নানান রকম জেরা করতে আরম্ভ করে। তারপর মেয়েটার গায়ে হাত দেয়। এমন সময় পাগলের মতো কোথা থেকে ছুটে এসে দোকানে ঢুকে ক্ষিতীশ পিছন থেকে এক কোপে রমেশের গলা আলগা করে দেয়। না, ক্ষিতীশ পালিয়ে যায়নি। সেই রক্তমাখা দা হাতে করে সে তৎক্ষণাৎ থানায় চলে গেছে। খুন দেখে ভয় চিৎকার করতে করতে বেবি দোকান থেকে বেরিয়ে সামনের কারখানায় গিয়ে ঢুকেছিল। বাপ বাপকেও ছাড়ে না। ভিন্ন পাড়ার লোকটা সরে যেতে বিধু বলল, রমেশটা যে তলে তলে কে গুপ্ত মেয়েটার সঙ্গে এসব মতলবে ছিল মাঝে মাঝে আমার ডাউট হতো, কেননা ইদানিং ও একটু বেশি সময় দোকানে থাকতো। তুমি কি লক্ষ্য করনি পাঁচু? বেশ হয়েছে, হারামজাদার খুব বার হয়েছিল। সিগারেটের টুকরোটায় শেষ টান দিয়ে পাঁচু সেটা ছুঁড়ে ফেলে দেয়। আরে আমরা শালা ওপেনলি বেশ্যা পাড়ায় যাই, কিন্তু এ যে শুনলাম ক্ষিতীশ নাকি থানায় গিয়ে বড় দারোগাকে তাই বলেছে। পাশবিক অত্যাচার করতে চেয়েছিল রমেশ কে গুপ্তর নাবালিকা মেয়ের ওপর, তাই তাকে সংসার থেকে সরিয়ে দিল। গড, বুঝলে পাঁচু, মাথার ওপর একজন আছে,
সে সব অন্যায়ের বিচার করে সব পাপের শাস্তি বিধান করে। আমরা তো আর এটা সবসময় মনে রাখি না। বেবিকেও কি অ্যারেস্ট করা হয়েছে? শুনলাম কে যেন বলল। মাথা নেড়ে পাঁচু বলল, জানি না। মিনমিনে গলায় বিধু বলল, ওর স্টেটমেন্টের ওপর এখন অনেক কিছু নির্ভর করছে। ক্ষিতীশ থানায় গিয়ে সারেন্ডার করেছে যদিও। এটা কথা বন্ধ হলো ভিন্ন পাড়ার মানুষ পিছনে। আর একটু দূরে, যেখানে খোয়া ঢালা রাস্তাটা একটা পোড়ো জমির গা ঘেঁষে সোজা বড় রাস্তায় গিয়ে মিশেছে, কড়ি গাছের নিচে দেখা গেল পারিজাতের চকচকে সবুজ গাড়িটা দাঁড়িয়ে। পারিজাত ভিতরে বসে কথা বলছে। গাড়ির দরজার সামনে 12 ঘরের দুজনকে দেখা গেল, বলাই ও শিবনাথ। সেখান থেকে রমেশ রায়ের চায়ের দোকানের দরজা দেখা যাচ্ছে। শিবনাথ একটু সময় সেদিকে চোখ রেখে পরে ঘাড় ফিরিয়ে পারিজাতের দিকে তাকায়। ডেড বডি কি এখনই মর্গে নিয়ে যাবে? দেরি হবে। পারিজাত শিবনাথের দিকে তাকায় না। জানলার বাইরে রৌদ্রখচিত আকাশের দিকে চোখ ফিরিয়ে আস্তে আস্তে বলল, অনেকের স্টেটমেন্ট নিতে হচ্ছে। এখন আবার একটা পুলিশের গাড়ি এলো না? বলাই মাথা নাড়ল। পুলিশ কারখানায় ঢুকেছে। শুনলাম ওখানে দারোয়ান, ম্যানেজার সবাইকে কিসব জিজ্ঞাসাবাদ করছে। তা তো করবেই। পারিজাত এবার শিবনাথের দিকে তাকালো। বাড়িতেও যাবে? মানে আমি 8 নম্বর বস্তির কথা বলছি। আমাদের কারোর কোনো রকম স্টেটমেন্ট নেবে কি? চিন্তান্বিত দেখাচ্ছিল শিবনাথকে। না। পারিজাত মৃদু হাসল। মনে তো হয় না। সম্ভবত বাড়িতে রমেশ রায়ের ওয়াইফের স্টেটমেন্ট নেবে। বেবি যখন এর মধ্যে আছে, কে গুপ্তর পরিবারকেও তো কিছু জিজ্ঞাসাবাদ করতে পারে। কি বলেন স্যার? পারিজাত বলাইয়ের দিকে তাকিয়ে মৃদু হাসল। তা পারে। শিবনাথ দীর্ঘশ্বাস ফেলল। রমেশ রায়ের মুখটা চোখের ওপর ভাসছে। পারিজাতও একটা নিঃশ্বাস ফেলল। ব্রাইট কেরিয়ার ছিল, ব্যবসা বাণিজ্য এটা ওটা সবই সুন্দর বুঝত, কিন্তু শেষ পর্যন্ত এমন একটা ন্যাস্টি ব্যাপারে কষ্ট হয়। কথা শেষ করে পারিজাত আবার আকাশ দেখে। আপনার কাজকর্মের খুব ক্ষতি হলো? শিবনাথ প্রশ্ন করল। একবার চোখ বুজে কি যেন একটা চিন্তা করল পারিজাত। তারপর শিবনাথের চোখে চোখ রেখে গম্ভীরভাবে মাথা নেড়ে বলল, খুব বেশি না। ইলেকশন সম্পর্কে বলছেন তো? ও অবশ্য নিজে থেকেই খাটছিল, বাবার সময়ও খুব খেটেছিল। না, এসব ব্যাপারে সবসময় তার হেল্প পাচ্ছিলাম আমরা। ধাপার বাজার, ট্যাংরার ওদিকটায় বেশ ইনফ্লুয়েন্স ছিল রমেশের। তা অ্যাক্সিডেন্ট তো আছেই, করা কি? থেমে চোখ বুজে আবার একটু কি ভেবে নিয়ে পরে পারিজাত, শিবনাথ এবং বলাই দুজনের মুখের ওপর চোখ বুলিয়ে স্বচ্ছ গলায় হাসল। এখন আপনাদের হেল্প নেব? আপনাকে, বলাইচরণকে পেয়ে গেছি যখন আমি, চিন্তা করি না। শিবনাথ এবং বলাই দুজনের চেহারাই উজ্জ্বল হয়। বলাই মাথা নেড়ে বলল, লোকটা সব ভালো ছিল, ওই একটু চরিত্রের দোষে সব গেল। কে গুপ্তর ডবকা মেয়েটা যেদিন চায়ের দোকানে ঢুকেছিল, সেদিনই আমি মনে মনে বলছিলাম, এর ইহ পরিণাম অতি সাংঘাতিক। বলাইয়ের বাংলা শব্দ প্রয়োগ শুনে শিবনাথের হাসি পাচ্ছিল, কিন্তু সামলে নিল। অল্প হেসে পারিজাত বলল, তোমাকে কিন্তু রমেশ যথেষ্ট সাহায্য করত। তা কিছুটা করেছে, আমি অস্বীকার করব না স্যার। রমেশ এখন পরলোকগামী, তার নিন্দা করা পাপ। কিন্তু ক্ষিতীশ হালে বেবিটাকে নিয়ে দাদার সঙ্গে এমন খিটিমিটি করত। পরশু থেকে তো ও একরকম দোকান ছাড়া। ভাগের টাকা দিয়ে দাও, আমি ডিগবয়ে চলে যাই, কেবল এই বলি। তা আমি রমেশকে বলছিলাম, ওই হারামজাদি ছুরিটাকে বিদায় করো দোকান থেকে। গণ্ডগোলের মূলে তিনি। ওই পাপ দোকানে না থাকলে কি আজ রমেশের এমন অপমৃত্যু হতো? কি বলেন শিবনাথবাবু? গম্ভীরভাবে শিবনাথ মাথা নাড়ল। আরও গণ্ডগোল হবে, আমি বলছি। সমর্থ কন্যা তো আমারও আছে। আমি কি মেয়েকে ছাড়া ছাগল গায়ের মতো বাড়ির বাইরে ছেড়ে দিই? বেবিটা কোথায় না যায়, রাত বেরাত বাজারে দোকানে মাঠে ঘাটে ঘুরছে আমি দেখি। মেয়ে জাত, তার উপর সর্বনাশা বয়স। ও এ তল্লাটে থাকলে আরও আগুন লাগবে। ভাই ভাইকে কেটেছে, ছেলে বাপকে কাটবে। আপনারা দেখুন না। আমি বলছিলাম কি স্যার,
বলাই উত্তেজিত চাপা গলায় পারিজাতের চোখের দিকে তাকিয়ে বলল, ওই পাপ বাড়ি থেকে কালই তুলে দিন। বাপ তো রাস্তার পাগল, ঘরে থাকে না। কে গুপ্তর পরিবারকে আপনি সরকার মশাইকে দিয়ে একবার ভালো করে বলান। শুনেছি তিনির ভাই আলিপুরের হাকিম, বুঝিয়ে বললে চলে যাবে। কোথায় আর যাচ্ছে, অনেক বলা হয়েছে, সবাই ভদ্রলোক, জোর জুলুম করতেও কেমন লাগে। পারিজাত গম্ভীর হয়ে গেল। একটু পরে আস্তে আস্তে মাথা নেড়ে বলল, না, আমিও এ বাড়ি সম্পর্কে প্ল্যান ঠিক করে ফেলেছি। এমনিও তো 3-4 ঘর চলে গেছে, রমেশের ফ্যামিলিও এরপর নিশ্চয়ই আর থাকছে না। কাল বনমালীর কাছে ইনফরমেশন পেলাম ভুবনের মেয়েরাও নাকি শহরে ঘর খোঁজাখুঁজি করছে। সরকারকে আমার বলা আছে নতুন ভাড়াটেকেও 8 নম্বর বস্তিতে এসে উঠতে চাইলে যেন না করে দেয়, ঘর খালি নেই। শিবনাথ অল্প হাসল। আমি তাই লক্ষ্য করছি, নার্স চলে গেল, অমল চলে গেল, ডাক্তার উঠে গেল, অথচ আর ভাড়াটে আসছে না। মদন ঘোষ সবকটা ঘরে তালা ঝুলিয়ে দিচ্ছে। তাই, পারিজাত বলল, আরও 2-4 ঘর উঠে যাবে ঠিকই। আপনারা 2-4 জন যারা থাকবেন তাদের জন্য টেম্পোরারি একটা ব্যবস্থা করে দিয়ে ওখানে আমি পাকা বাড়ি তুলব। 1-2 করে আমার সবকটা বস্তি সম্পর্কে এই প্ল্যান করা আছে। কেন, আপনাকে কাল আমি কিছু আইডিয়া তো দিয়েছি শিবনাথ বাবু। শিবনাথ মাথা নাড়ল। বলায়ের চেহারা হাসি হাসি হয়ে গেল। খুব ভালো হয় স্যার, আমার স্ত্রী তো পরশু থেকে এমন বায়না ধরেছে, পাকা বাড়ি দেখো, পাকা বাড়ি খোঁজো। আমি অবশ্য বলছি রায় সাহেব কি পারিজাত বাবু এখানে বস্তি রাখবেন না, ভাড়া দিতে পারে না অনেকেই, খামোকা লোকসান, লাভ নেই বাণিজ্যের চেঁচামেচি সার। মিছা বললাম? পারিজাত বলায়ের দিকে চেয়ে ঠোঁট টিপে হাসল এবং সমর্থনের ভঙ্গিতে ঘাটটা ঈষৎ কাত করল। পারিজাত কেন হাসছে শিবনাথের বুঝতে কষ্ট হয় না। বলতে কি, একটু ঈর্ষার দৃষ্টিতেই সে বলায়ের গায়ে নতুন সিল্কের জামাটার দিকে আর চোখে তাকালো, যেন কাল রাত্রে জামাটা তৈরি করিয়ে এনেছে, কি আজ সকালেও হতে পারে। পারিজাত বলল, যাকগে, আপনাদের 2-4টে ফ্যামিলিকে একটা সুবিধে মতন জায়গায় শিফট করিয়ে টিনের বাড়ি আমি খুব শিগগির ডিমলিশ করে দিচ্ছি। তাই করুন। আমারও মনে হয় এসব বস্তি না রাখা ভালো, যত সব আনডিজায়ারেবল এলিমেন্ট এসে বাসা বাঁধছিল। জায়গাটার ইমপ্রুভমেন্টের জন্য ওই যে বলাই বলছিল, এসব পাপ তুলে দেওয়া উচিত। শিবনাথ একটু টেনে হাসল। বিধু মাস্টারটার চুল, চেহারা, কাপড় চোপড়ের যা জঘন্য অবস্থা হয়েছে, আমার তো ওকে দেখলেই মাথা ঝিমঝিম করে। আমার স্ত্রী কাল রাত্রে বলছিল 12 ঘরের বাড়িতে যদি এবছর ব্যাধি ট্যাধি লাগে তো ওই পরিবারটার জন্যই লাগবে। মাস্টারের মেজ ছেলেটা, কি যেন নাম শিববাবু, হুবলা, কাল ধাপার বাজারে মেছুনিরা কুচো চিংড়ির ডালা থেকে এইটুকুন কাঁকড়া বেছে ফেলছিল। পচা ভুসভুসে গন্ধ ছাড়ছিল, কাকগুলো পর্যন্ত ছোঁয়নি। হারামজাদা দিব্যি সবকটা তুলে নিয়ে এলো, পেঁয়াজ দিয়ে ভেজে রাত্রে কলাই সিদ্ধর সঙ্গে চালিয়েছে। কলেরা হবে না কেন আপনি বলুন স্যার? পারিজাত মৃদু হাসল। মরুগ্গে, কলেরার ভ্যাকসিন নিয়ে ফেলো। আপনি নিয়েছেন তো? শিবনাথ ঘাড় কাত করল। আমি এসব বিষয়ে অত্যন্ত পার্টিকুলার। অনেকদিন আগেই কর্পোরেশন অফিসে গিয়ে নিজে গরজ করে ওয়াইফ এবং মেয়েটাকে সহ ওই কাজটা সেরে এসেছি। সাবধানের মার নেই। এক্স্যাক্টলি সো। পারিজাত স্টিয়ারিংয়ে হাত রাখল। রমেশের দোকানের ওদিকটায় চোখ বুলিয়ে ছোট্ট হাই তুলে বলল, যাকগে, আপনারা রেডি হন। আমি কাল পরশুর মধ্যেই প্রিলিমিনারি মিটিংটা ডাকছি। সন্তোষ ওরা কালকের কথা বলছিল। আমি একদিন সময় চেয়েছি, কিন্তু ইনভিটেশন কার্ড ছাপানো দরকার। আমার হলঘরটা একটু পরিষ্কার করতে হয়। সরকার মশাইকে অবশ্য বলে রেখেছি। আর হ্যাঁ, পারিজাত বলায়ের চোখের দিকে তাকালো, পরশুর ফাংশনে তোমার ময়নাকে কিন্তু গান গাইতে হবে। ও তো আগে সুন্দর গান টান গাইতো দীপ্তির সমিতিতে যখন আসতো। চর্চা রেখেছে কি? চোখ মুখ উজ্জ্বল করে বলাই বলল, দেখি বলে, কটা মাস তো আর আমি ওদিকটায় নজর দিতে পারছিলাম না স্যার। এবার ভেবেছি একটা হারমোনিয়াম কিনে দেব। গুড। অস্ফুট উচ্চারণ করে পারিজাত গাড়িটাকে একবার একটু পিছনের দিকে নিয়ে
তারপর মোচড় দিয়ে বাঁ দিকে ঘুরিয়ে সুপারি ও জলপাই গাছের নিচ দিয়ে সরু রাস্তাটা ধরে সোজা বাংলোর দিকে ছুটল। বলাই ও শিবনাথ ফ্যালফ্যাল করে কতক্ষণ সেদিকে চেয়ে রইল, কিন্তু বেশিক্ষণ তাকিয়ে থাকা হয় না। তাদের পিছনে রাস্তা ধরে দুটি লোক রমেশ সম্পর্কে আলোচনা করতে করতে ফিরে যাচ্ছে। এক রমেশ গেছে, আর এক রমেশ গজিয়েছে। লম্বা লোকটি একগাল হেসে বেটে লোকটিকে বলছিল, এ তল্লাটে রমেশদের অভাব হয় না। বেটে লোকটি মাথা নাড়ে। তারপর দুজনে বলাই ও শিবনাথের দিকে আর চোখে একবার তাকিয়ে একসঙ্গে নাকের অনুচ্চ শব্দ করে উঠে দ্রুত পায়ে বড় রাস্তার দিকে সরে গেল। শিবনাথ বলাইয়ের দিকে তাকায়। কার কথা বলছে কিছু বোঝা গেল? কি করে বলি বলুন? বলাই যেন শিবনাথের কথা উপেক্ষা করতেই ক্যাপস্ট্যানের প্যাকেট খুলে একটা সিগারেট বের করে ঠোঁটে গুঁজল। পেটের ধান্দায় চোরা বাজারে নামলাম, আবার ওদিকে জমিদারের ছেলের সঙ্গে বড় বড় বিষয় নিয়ে দহরম মহরম করছি। এই তো দাঁড়িয়ে পারিজাতের সঙ্গে হাজারটা কাজের কথা বললাম। খুন দেখতে এসে তাই দেখে গেল ওরা, আর অমনি আমাকে রমেশ বলে ঠাট্টা করে গেল আর কি। লোকটার নির্লজ্জ উক্তি শুনে শিবনাথ রাগ করবে কি খুশি হবে ঠিক করতে না পেরে বেশ অপ্রস্তুত হয়ে তার মুখের দিকে তাকিয়ে থাকে। এক গাল ধোঁয়া ছেড়ে একটা চোখ বোজা রেখেই বলাই বলে, অথবা আপনিও হতে পারেন কর্তা। রমেশ বলাই হাসল। পারিজাতের হয়ে ওর ভোটের যুদ্ধে খাটবেন আর মুঠ মুঠ টাকা পকেটে ঢোকাবেন। ওরা টের পেয়ে গেছে আর কি, তাই খোঁচাটা আপনাকেই দিয়ে গেল। রমেশও নানা রকম সুবিধা আদায় করতে পারিজাতের ভোটাভুটির ব্যাপারে খাটতে শুরু করেছিল। মূর্খ মূর্খ! শিবনাথ রাগে মনে মনে হিস হিস করে উঠল, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারল না। রক্তাভ চেহারা। কি ব্যাপার নিয়ে আমাকে পারিজাতের সঙ্গে একটু গভীরভাবে মেলামেশা করতে হচ্ছে জানলে, অথবা জানতে পারার মতো ব্রেন থাকলে ঈশ্বর তোমাকে বলাই চরণ করে পাঠাতো না। তাহলে আমার মতো তোমাকেও গ্র্যাজুয়েট করে পাঠাতো। নতুন সিল্কের পাঞ্জাবি গায়ে ওঠা সত্ত্বেও যে কতখানি ফেরিওয়ালা দেখাচ্ছিল ওকে, বুঝিয়ে বলতে পারলে শিবনাথের ভালো লাগতো। চিন্তা করে দাঁতে দাঁত চেপে কোনো রকমের রাগ সংবরণ করে আর বলাইয়ের দিকে না তাকিয়ে শিবনাথ বিপরীত দিকে হাঁটতে লাগল। সুবিধা আদায়ের জন্য আমি পারিজাতের সঙ্গে একটু বেশি ভিড়েছি বলে তোমার চোখ টাটাচ্ছে বেশ বুঝতে পারছি। তাতে আমি গ্রাহ্য করি না। হয়তো শেষ পর্যন্ত কোনো সুবিধাই আদায় করতে পারবো না। হয়তো আলেয়ার পেছনে ঘুরে পায়ের চামড়া ক্ষয় করছি। হাতে পায়ে ধরে কোনো রকমের রুচিকে যেমন দীপালির সঙ্গে সেক্রেটারির অনারারি পোস্টটা নিতে ও একটু কাজ টাজ করতে প্রায় রাজি করিয়ে এনেছি নিতান্ত সংস্কৃতির নামে, তেমনি ভদ্রতা সৌজন্যতার খাতিরে বলা যায় আমাকেও পারিজাতের ইলেকশনের জন্য খাটতে হবে। হয়তো মুখ ফুটে কিছু বলতে পারবো না, এবং চাওয়া হলো না বলে একটি আদলাও পকেটে আসবে না। কিন্তু তাহলেও আমার মেয়ে মঞ্জু 16 বছর বয়সে পা দিয়ে বর্ণবোধ বগলে নিয়ে স্কুলে ভর্তি হতে যাবে না। ইডিয়েট! বস্তুত মনে মনে শিবনাথ বলাইকে যে কতটা ঘৃণা ও অনুকম্পা করল তা সে ছোট ভাইয়ের হাতে রমেশের খুন হওয়ার কারণটি জানার পরও বুঝি রমেশ রায়কে মনে মনে এতখানি ঘৃণা ও অনুকম্পা করছিল না। তুলনাটা শিবনাথই চিন্তা করে বার করল। বলাই যদি টাকার গরমে হাতে এখন থেকে গোল্ড ফ্লেকের টিন নিয়েও হাঁটে, তাতে শিবনাথ চঞ্চল হবে না। কেননা এক জায়গায় তাকে মাথা হেঁট করতেই হবে, করতে হয়েছে। মেয়ের লেখাপড়ার আর্জি নিয়ে বলাইকে রুচির সাহায্য দয়া ভিক্ষা করতে হয়েছিল শিবনাথের স্ত্রীর কাছে। শিবনাথের এখানেই জিত। রাতারাতি বড় হলেও তুই আমার চেয়ে বড় হবি না। শিবনাথ মনে মনে বলল। না, শিবনাথের আশঙ্কা অমূলক। মুখ ফুটে তাকে কিছু চাইতে হয়নি। বস্তুত পারিজাত যে কতখানি ভদ্র, সুবিবেচক ও সরল সেদিন সন্ধ্যায় শিবনাথ আরো বেশি টের পেল। হ্যাঁ, পারিজাতের এই সুন্দর ড্রয়িং রুমে বসে। কালকের ছোট ল্যাম্প না, সবুজ ডোমের পরিবর্তে গোলাপি ঢাকনা পরানো একটা বড় বাতি টেবিলে জ্বলছিল। ফুলদানিতে মোটা করে গুঁজে দেওয়া হয়েছে রজনীগন্ধার ঝাড়। ধূপকাঠি জ্বলছে। হ্যাঁ, আজ প্রাথমিক পরিচয়। সোজাসুজি আলাপ হয়ে গেল পারিজাতের সঙ্গে রুচির। একলা পারিজাত নয়, সেই পার্ক সার্কাসের সন্তোষ এবং তার বন্ধুদের সঙ্গেও, আর বৃদ্ধ ডক্টর নাগের সঙ্গে।
এরা কালকের কথাটা পাকা করতে এবং রুচির সঙ্গে পরিচিত হতে দুপুরের পর থেকেই পারিজাতের বাংলো এসে অপেক্ষা করছেন। রুচি ও শিবনাথের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। রুচির ফিরে আসা পর্যন্ত শিবনাথ কিছুক্ষণ বনমালীর দোকানে এবং অধিকাংশ সময়টা ওদিকে বড় রাস্তার কাছাকাছি একটা চায়ের দোকানে বসে কাটিয়ে একটু আগে রুচিকে সঙ্গে নিয়ে এখানে এসেছে। সেক্রেটারিশিপ না নিক, কয়েকজন ভদ্রলোকের সঙ্গে পরিচিত হয়ে থাকতে দোষ কি? শিবনাথ এখানে আসার সময় রাস্তায় রুচিকে বুঝিয়েছিল এবং আজ সারাদিন স্কুলে চিন্তা করে ও কিছু ঠিক করতে পেরেছে কিনা খুব ব্যস্ত হয়ে শিবনাথ রুচিকে প্রশ্ন করতে রুচি আর বাড়ি ফিরে যায়নি। শিবনাথের সঙ্গে বড় রাস্তার মোড়ে তার দেখা হয়। সেখান থেকেই মঞ্জুর হাত ধরে সে শিবনাথের পিছে পিছে পারিজাতের সাজানো বৈঠকখানায় চলে আসে। তাছাড়া বাড়ির একটা লোক খুন হয়েছে পর থেকে তারও কেমন ভয় ভয় করছিল। আজ স্কুল থেকে বেরিয়ে শিয়ালদার বাসে ওঠার পর কুলিয়া ট্যাংরার সেই বস্তিটাই নানান রকম বীভৎস চেহারা নিয়ে রুচির চোখের সামনে ভাসছিল। তাই যতক্ষণ পারা যায় সেই বাড়িতে না ঢুকে বরং কালকের সন্তোষ ও তার বন্ধুদের এবং শিবনাথের উপাস্য দেবতা পারিজাতের সঙ্গে পরিচিত হবার সুযোগটাই সে চট করে গ্রহণ করল। বাধ্য হলো গ্রহণ করতে। এবং কিছুক্ষণ এখানে কাটাবার পর রুচি বুঝতে পারল এখানকার পরিবেশ কত শান্ত, মার্জিত, উন্নত এবং সুরক্ষিত। কেবল পরিচয় না, সকলেই এমন অন্তরঙ্গতার সঙ্গে কথা বলল যে তাকে অভিভূত হয়ে যেতে হলো। সবচেয়ে বেশি অভিভূত হলো সরল, উদার, আনন্দময় ছেলে মানুষের মতো ডক্টর নাগের ব্যবহারে। মঞ্জুকে কোলে বসিয়ে তিনি পরপর ৩-৪টি ছানার সন্দেশ খাওয়ালেন। কথা বললেন ওর সঙ্গে হাজারটা। আজ বাড়িতে কি খেয়ে এসেছে, বাবা বেশি ভালোবাসেন কি মা, খরগোশ দেখতে সুন্দর কি হরিণ, আলিপুর চিড়িয়াখানায় যে নতুন এক ঝাঁক পাখি এসেছে মঞ্জু কি দেখেনি, ইত্যাদি। আর মঞ্জুকে নিয়ে কাড়াকাড়ি করল সন্তোষ ও তার বন্ধুরা। একজন এত বড় একটা গোলাপের তোড়া গুজে দিল ওর হাতে, একজন দিল এত বড় একটা পুতুল। প্লাস্টিক, ২-২.৫ টাকা দাম হবে রুচি অনুমান করল। এত বড় পুতুল মঞ্জুকে সে কোনোদিন কিনে দিতে পেরেছে মনে করতে পারল না। আর মুগ্ধ হল রুচি পারিজাতের ব্যবহারে। বস্তুত শিবনাথের মুখে শুনে রুচি যে লোকটির অর্ধেক পরিচয় পায়নি, এখন পারিজাতের মুখোমুখি হয়ে বসে তার সঙ্গে কয়েকটা কথা বলার পরই রুচি টের পেল পারিজাত অত্যন্ত বুদ্ধিমান এবং ভদ্র। শিবনাথের সঙ্গে পারিজাত কাজের কথা বলছিল। চায়ের পর সন্তোষের এক বন্ধু আর্টিস্ট হঠাৎ আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে একটা কাগজ ও পেন্সিল হাতে করে রুচির থেকে ৩-৪ হাত দূরে সরে গিয়ে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে ২ মিনিটে রুচির প্রোফাইলটা এঁকে ফেলল। আঁকা হয়ে যেতে সন্তোষ আর অন্য বন্ধুরা কাগজটা আর্টিস্টের হাত থেকে ছিনিয়ে নিয়ে স্কেচ দেখে উচ্ছ্বসিত হয়ে বলল, ব্রিলিয়ান্ট। অ্যাঞ্জেল, আর্টিস্ট বলল। এছাড়া এই মুখের অন্য কোনো ডেফিনেশন নেই। দেবী, সন্তোষ বলল। এই কল্যাণীকে আমাদের মধ্যে পেলে আমরা পৃথিবী জয় করতে পারবো। কি বলিস জীবন? জীবন মাথা নাড়ল, অসিত মাথা নাড়ল। অদ্ভুত সুন্দর। রুচির ছবি হাতে নিয়ে এত আস্তে আস্তে তারা সমালোচনা করছিল যে পারিজাত, শিবনাথ বা ডক্টর নাগ কিছু টের পেলেন না। রুচি ঠিক টের না পেলেও একটা কিছু অনুভব করল। শিবনাথ ইলেকশনের ব্যাপারে পারিজাতের সঙ্গে কথা বলছিল। পারিজাত বোঝাচ্ছিল শহর ও শহরতলিতে তার যেসব বন্ধু আছেন তাদের কার সঙ্গে কবে শিবনাথ দেখা করবে, প্রেসে দুটো খবর পাঠাতে হবে, রিপোর্ট কি করে লিখতে হবে, একটা প্যাম্পলেট ছাপতে শিবনাথকে কোন দোকানে কাগজ কিনে কোন প্রেসে দিতে হবে ইত্যাদি। যেন সে সব কথাই বুঝি বেশি মনোযোগ দিয়ে শুনছিল। পারিজাতের সঙ্গে তার 2বার চোখাচোখি হয়। শেষবার সুন্দর হেসে পারিজাত বলল, আপনি নিশ্চয়ই ধৈর্যহারা হচ্ছেন মিসেস দত্ত। বড্ড বেশি নিজের সম্বন্ধে চিন্তা করছি, নিজের কথা বলছি। এই বেলা আপনার সমিতির প্রসঙ্গে চলে আসব। কই হে সন্তোষ, তোমরা এর সঙ্গে কথা বলো, আমি এর সঙ্গে কথাটা সেরে নিই। সন্তোষ ও তার বন্ধুরা দেওয়ালের ধার থেকে সরে আসতে রুচি উঠে দাঁড়ায়। কেননা পারিজাত তখন শিবনাথের শহর ও শহরতলিতে ঘোরাঘুরি, ট্রাম, বাস ও দরকার হলে ট্যাক্সি রিক্সা ভাড়া বাবদ বেশ একটা মোটা অঙ্ক ধরে এক টুকরো সাদা কাগজে রাহা খরচের টোটাল খরচ ধরছিল চেক বই সামনে রেখে। অঙ্কটা এখনো বসানো হয়নি।
শিবনাথ সেন দৃষ্টিতে পারিজাতের কলমের ডগাটা লক্ষ্য করছিল। এ অবস্থায় বেশিক্ষণ সেদিকে তাকিয়ে থাকা অশোভন চিন্তা করে রুচি তাড়াতাড়ি উঠে দাঁড়ায়। মঞ্জুর হাত ধরে সন্তোষ ও তার বন্ধুদের সঙ্গে বেরিয়ে বারান্দায় এবং ওপরে পারিজাতের সুন্দর ফুলবাগানে নেমে এলো। ফিকে জ্যোৎস্না, বেল ও হাসনুহানার গন্ধে জায়গাটা ভুরভুর করছিল। রুমাল বিছিয়ে সবাই ঘাসের ওপর পা ছড়িয়ে গোল হয়ে বসল। ছেলেদের মতো পা না ছড়িয়ে একটু ভেঙে ঈষৎ বাঁকা হয়ে বসে রুচি কথা বলতে লাগলো, গল্প করতে লাগলো। আমরা আশ্চর্য হয়ে ভাবছি, এমন এঞ্জেলের মতো যিনি দেখতে, তিনি কেন পারিজাতবাবুর টিনের শেডের তলায় এসে মাথা গুঁজবেন? নিশ্চয়ের অন্য কারণ আছে, নিতান্তই অভাব না। কোনো মহত্তর উদ্দেশ্য সিদ্ধ করার জন্য ঈশ্বর আপনাকে এখানে টেনে এনেছেন আমরা বলবো। সন্তোষের সুন্দর কথাগুলি শুনে রুচি হাসল। শিবনাথের চাকরি নেই, কি রুচি কম বেতনে একটা ছোট্ট স্কুলে মাস্টারি করে, এই যুক্তি তারা, সন্তোষ ও তার বন্ধুরা গ্রহণ করত না। তারা সেই লাইনেই কথা বলছে না। আমরা জানি যে আপনার মতো এমনি সব উচ্চশিক্ষিতা এবং বেশ উঁচু উঁচু ঘরের মেয়েরাও আজকাল অফিসেই বেশি চাকরি করছে, আর্টিস্টের স্টুডিওতে গিয়ে বসছে এবং দরকার হলে সিনেমায় নামছে। তাদের চোখে পয়সাটাই বড়, মহৎ উদ্দেশ্য বলতে কিছু নেই। আমি কি আদর্শ রক্ষা করতে এখানে কাঁচা বস্তিতে বাস করছি তোমরা বলছো? অল্প হেসে রুচি প্রশ্ন করল। কি দেখে তা বুঝলে? আমার কি দেখে তোমরা তা বিচার করছো? আপনার ক্ষমা সুন্দর একজোড়া চোখ, বুদ্ধি উজ্জ্বল কপাল, শান্ত ভ্রুযুগল এবং প্রতিভামণ্ডিত নাক। সবাই তা দেখছে কিনা রুচিদি জানি না, কিন্তু আমার মনে হয়েছে ইচ্ছে করেই টিচারি করা আর কষ্ট করে বস্তিতে থাকার মধ্যে একটা ভীষণ মমতাবোধ, একটা ভয়ঙ্কর দরদ, অসীম ভালোবাসা অর্থাৎ প্রেম আপনি আপনার ওই নরম বুকে লুকিয়ে রেখেছেন, যাকে বলা যায় সত্যিকারের নারী হৃদয়। সাহিত্যের ভাষা শুনে রুচি মুগ্ধ হল। না দেখুন, টাকা আনা পায় দিয়ে জীবনকে বিচার করা যায় না, করা চলে না, আমি করি না। টু স্পিক দি ট্রুথ, একটু সময় কথা বলে দু একবার দেখেই বুঝেছি আপনার চেয়ে শিবনাথবাবু একটু বেশি প্র্যাকটিক্যাল, মানি মাইন্ডেড বলা চলে। সাদা কথায় বলতে গেলে কবিতার একটা লাইন শোনাচ্ছে লোহা কি সিমেন্টের দর কত আগে তা জেনে নিতে তার উৎসাহ বেশি। কথা শেষ করে সন্তোষ হাসল। অন্ধকারে বোঝা গেল না, কিন্তু রুচির মুখ আরক্ত হল। হ্যাঁ না, ইলেকশনের ব্যাপার নিয়ে পারিজাতবাবুর সঙ্গে ওকে প্রায় সবটা সময় কাজের কথা বলতে হয়েছে। হ্যাঁ না, সন্তোষও নিজেকে সংশোধন করল। একটা দৃষ্টান্ত হিসেবে কেবল কবিতা আর লোহা সিমেন্টের কথা বললাম। আমার মনে হয়েছে হয়তো শিবনাথবাবু ততটা নাও, কিন্তু তুলনা করলে আপনাদের দুজনের মধ্যে আমার তো মনে হয় আপনি আইডিয়ার পূজারিনী। তখন একটা কথা আমি টের পেলাম, সমিতি সম্পর্কে আপনি খুব বেশি কথা তো আর বলেননি। পারিজাতবাবুকে যখন বললেন যে রুনু মারা গেলে তার নামেই সমিতির নামকরণ করা হবে এবং এই শর্তেই শুধু আপনি সেক্রেটারিশিপ নিতে পারেন, শুনে আমরা অভিভূত হয়ে গেছি। এ দ্বারা আমরা কি বুঝলাম, কি দেখলাম? দেখলাম আপনার মন, হৃদয়, বস্তির একটা সাধারণ ছেলে সম্পর্কেও যে আপনি কি ভীষণ ফিল করছেন তা। রুচি চুপ করে রইল। সে কথাই বলছিলাম, ভাবছিলাম। সন্তোষ আবার বলল, সিনেমায় যারা নামছেন কি আর্টিস্টের মডেল হচ্ছেন, তাঁরা যে সকলেই সমাজে শ্রদ্ধা হারিয়েছেন তা না। বেশ সম্মানের সঙ্গে আছেন এমন মেয়ের সংখ্যাও কম না। ইচ্ছা করলে আপনিও সেই সুখ, তাদের জীবনের স্বাচ্ছন্দ্য অনায়াসে ভোগ করতে পারতেন, কিন্তু ওরে বাপ, সিনেমায় নামবো, আর্টিস্টের মডেল হব, সেই চেহারা আমার কোথায়? সন্তোষের কথা শুনে রুচি ছোট্ট করে হাসল। আদর্শ টাদর্শ কিছু না, অন্য কোনো রাস্তা খোলা নেই আর কোথাও কিছু সুবিধে হবে না, তাই স্কুল টিচার। তা আপনি বলতে পারেন, এটা আপনার মন গড়া কথা, কিন্তু চোখে দেখলে বোঝা যায়। আমি সেদিন প্রথম শিয়ালদায় আপনার মুখের দিকে তাকিয়েই বুঝতে পেরেছিলাম আপনি কি, আপনি কে। একটু থেমে সন্তোষ বলল, চেহারার কথা বলছেন? পর্দার কোন চেহারাটি দেখতে ভালো
আর এক একটি মডেলের সৌন্দর্যের স্ট্যান্ডার্ড অর্থাৎ মান কি দিয়ে আজ বিচার করা হচ্ছে তা আমি জানি, জানা হয়ে গেছে। সন্তোষ নাকের অল্প শব্দ করল। দে ওয়ান্ট সেক্স অ্যান্ড সেক্স অ্যান্ড সেক্স। চেহারা যত বেশি ভলাপটুয়াস হবে, চোখে যার যত বেশি প্যাশন জেগে থাকবে, লাস্টি ফিগার হবে, সেই মেয়ে তত বেশি সুন্দর, সেই মুখের সেই শরীরের তত জয় জয়কার। কিন্তু আমরা তো তা চাই না। আমরা সুন্দরকে যেমন চাই তেমনি চাই কল্যাণকে, শ্রীকে। তাই বলছিলাম, আমাদের চাওয়া, আমাদের স্বপ্ন, আমাদের ইচ্ছা আপনার মধ্যে পূর্ণতা লাভ করবে। এর বেশি আজ কিছু বলতে পারছি না। আপনাকে সমিতির মধ্যে পেয়ে আমরা যে কতটা ইন্সপিরেশন পাচ্ছি তা ভাষায় বর্ণনা করব কি করে। সন্তোষ থামল। ইতিমধ্যে আর্টিস্ট উঠে গিয়ে এক মুঠো বেলফুল তুলে এনে কিছু রুচির কোলের ওপর, কিছু তার পায়ের কাছে ঘাসের ওপর ছড়িয়ে দিলে। তোমরা কনস্ট্রাকটিভ কিছু করছো। পারিজাতবাবু ও সমিতির মধ্যে দিয়ে জায়গাটাকে উন্নত করবেন। আগে তার মনে যাই থাক, অন্তত এখন তিনি এ বিষয়ে খুব সিরিয়াস হয়েছেন যখন শুনলাম, কাল রাত্রে ও আমাকে সেক্রেটারিশিপ নেবার কথা বলতে, তাই আর না করতে পারলাম না। আপনি রাজি না হলে আমরাও এখানে ভিড়তুম না, জীবন বলল। রুচি সন্তোষের দিকে তাকালো এবং চট করে তার ময়নাকে মনে পড়ল। ময়না আজ আসেনি? এসেছিল সন্ধ্যার দিকে, একটু আগে বাড়ি চলে গেছে, অসিত বলল। আমার আসতে একটু রাত হলো, তা না হলে দেখা হতো। রুচি হাসিটাকে কথা দিয়ে চাপা দিল। সন্তোষ বলল, সম্ভবত কালই আমাদের নতুন সমিতির ওপেনিং সেরিমনি হবে। আমি পারিজাতবাবুর কাছে পাকা কথা চেয়েছি। এসব কাজ আমি ফেলে রাখতে দিই না। তাছাড়া সন্তোষের কথা অসমাপ্ত থেকে গেল। তিনজনেই বাগানে এসে ঢোকেন, ডক্টর নাগ, পারিজাত, শিবনাথ। তোমরা যে অতটা সময় ঘরে না বসে থেকে ওপেন এয়ারে এসে বসে গল্প করছো দেখে আমার সত্যি খুব আনন্দ হলো। হার্ট স্পেশালিস্ট বুড়ো নাগ, সন্তোষ, অসিত, জীবন প্রত্যেকের দিকে একবার তাকিয়ে পরে রুচির দিকে তাকান। কেমন, পারিজাতের বাগানটি আপনার ভালো লাগছে মিসেস দত্ত? অসম্ভব সুন্দর। এখানে এসে প্রথম বুঝলাম বসন্ত এসেছে। রুচি যথাসম্ভব সুন্দর ও সুশ্রী গলায় ডক্টর নাগের কথার উত্তর দিলে। পারিজাত জানে, পারিজাতের মেজাজ আছে, আমি তো ওকে বলি। সত্যি বাগানটি ওর চমৎকার। আপনাদের কালকেই ওপেনিং সেরিমনি ঠিক হলো মিসেস দত্ত? পারিজাত রুচির দিকে তাকালো। হ্যাঁ, যতটা তাড়াতাড়ি পারা যায় স্টার্ট দেওয়া ভালো। রুচি ডক্টর নাগের দিকে তাকালো। ডক্টর নাগ মাথা নাড়লেন। শুভস্য শীঘ্রম, দি আর্লিয়ার দি বেটার। এসব আলাপের প্রথম থেকে শেষ পর্যন্ত শিবনাথ মাথা গুজে চুপ করে মাঠের অন্ধকার ঘাসের দিকে তাকিয়ে কি যেন ভাবছিল। রুচির চোখ এড়াল না। বাড়িতে? তা ওটা দেখাতে দোষ কি? কি মুশকিল? না এখন না, খেয়ে উঠে। শিবনাথ গলার কাছে হাসিটা চেপে রেখে মাথা নাড়ছিল। মঞ্জুকে শুইয়ে রেখে বিছানার পাশে দাঁড়িয়ে হ্যারিকেন হাতে রুচি। কাপড় চোপড় ছাড়া হয়েছে, মুখ হাত ধোয়া হয়নি। বলল আর আলোটা একটু তুলে ধরে শিবনাথের হাসি দেখতে চেষ্টা করল। খুব তো সেখান থেকে বেরিয়েছি পর থেকে খুক খুক করে কেবল হাসছ। রাস্তায় বেরোবার আগেই যে তুমি হুট করে রাহা খরচের কথা তুলবে আমি ভাবতে পারিনি। কত টাকার চেক? তোমার খুব লজ্জা করছিল? তা একটু করছিল বই কি। রুচি না হাসতে চেষ্টা করল। তা তখনই তো তুমি চট করে উঠে বেরিয়ে গেলে সন্তোষদের সঙ্গে দেখলাম। শিবনাথ চোখ গোল করে হাসল। বেশ ইন্টেলিজেন্ট তুমি। কত টাকা দেখি না। শিবনাথ নিঃশব্দে ঘড়ির পকেট থেকে চেকটা বের করে রুচির হাতে দিয়ে রুচি সেটা আলোর সামনে ধরল ও অঙ্কটা পড়ল। তারপর ভাঁজ করে কাগজটা শিবনাথকে ফিরিয়ে দিলে। ধন্যী লোক তুমি বাবা, আমি পারতাম না। ঘর থেকে পা না বাড়িয়ে পথ খরচের টাকা। শিবনাথ এবার একটু বাঁকা দৃষ্টিতে স্ত্রীর দিকে তাকিয়ে এবং কোনো রকম মন্তব্য প্রকাশ না করে জামা খুলে সেটা বেড়ার গায়ে ঝুলিয়ে রাখল। চেকটা গুঁজল ট্যাঁকে। ওটা বালিশের নিচে রেখে শোয়া হবে অনুমান করতে রুচির কষ্ট হলো না। খাওয়ার পাট চুকিয়ে আলো নিভিয়ে দিয়ে বিছানায় শোবার পর শিবনাথ বলল, পারিজাতের মেজাজ আজ খুব ভালো। একটু বলেছি কি অমনি পথ খরচ স্যাংশন হয়ে গেল বেলেঘাটা টু শ্যামবাজার।
শুধু তার জন্য 20 টাকা। ট্যাক্সি ভাড়া? রুচি বলল। তবে কি ট্রাম বাসের জন্যে? শিবনাথ বলল, বড় ঘরের ছেলে ইলেকশনে নামছে, অনেক ঘোরাঘুরি, প্রচুর পয়সা খরচের ব্যাপার। গোড়া থেকেই এখন ওর সঙ্গে দেখা সাক্ষাৎ করা, চিঠিপত্র পৌঁছে দেওয়া, অনুরোধ উপরোধ জানানো হচ্ছে। তার জন্য 24 আওয়ার্স একজন লোকের দরকার। আমায় তো আর হুট করে কর্মচারী রাখার কথা বলতে পারছে না। বলছিল এই ব্যাপারে তাকে যেন হেল্প করি। বলছিল বিশেষ তুমি যখন তার সমিতির সেক্রেটারিশিপ নিচ্ছ, তখন আমার ওপর পারিজাতের রাইট জন্মেছে। আমাকে তার এই কাজে একটু খাটিয়ে নেবে। কাজেই উচিত পথ খরচ, রেস্টুরেন্ট খরচ, দরকার হলে শহরের বড় বড় হোটেলে নিয়ে গিয়ে এঁকে ওকে দলে ভেরাবার জন্য ডিনার খাবার খরচ পারিজাত আমাকে ধরে দেবে বলছিল। সবই অবশ্য চেক মারফত হবে। আমি খুশি মতো দরকার মতো ভাঙিয়ে নেব আর খরচ করব। তাহলে এই 3 মাসে তো অনেক টাকাই পাবে, রুচি বলল। টেম্পোরারি হলেও চাকরিটা ভালোই। বেশ, আরো উন্নতি হবে, লেগে থাকো। কেন, তোমার কি বিশেষ পছন্দ হচ্ছে না কাজটা? শিবনাথ শুকনো গলায় প্রশ্ন করল। আমার পছন্দে অপছন্দে কি এসে যায়? আমি তো আর তুমি এ কাজ পাবে বলে সেখানে যাইনি। সন্তোষ তো পরিষ্কার বলল, ইলেকশনের সঙ্গে সমিতির কোনো বিভাগেরই সম্পর্ক রাখা হবে না। আহা, তা কি আমি জানি না? তোমাদের সঙ্গে আমার এই কাজের সম্বন্ধ থাকবে না। তোমাদের হচ্ছে সম্পূর্ণ আইডিয়ার ব্যাপার। তোমরা একটা বড় আদর্শের, সংস্কৃতির, সৌভ্রাতৃত্বের প্ল্যাটফর্ম তৈরি করছো। আমি পারিজাতের দরকারি কাজে ঘুরছি, কাজেই আমাকে ট্রাম বাস ভাড়া। তাই বলছিল সন্তোষ ওরা। রুচি পাশ ফিরে শোয়ে। সমিতি সম্পর্কে তোমার ইন্টারেস্ট যে খুব বেশি নেই তা ওরা ধরে ফেলেছে। তাতে আমি ঘামি না। শিবনাথও পাশ ফিরে শোয়ে। আমি বেকার মানুষ। স্রেফ সংস্কৃতি আদর্শ নিয়ে পড়ে থাকলে চলবে না। সুযোগ বুঝে, সুবিধে বুঝে কিছু টাকা করি পারিজাতের কাছ থেকে খসাতেই হবে। রুচি কথা বলল না। বাগানে তোমরা অনেকক্ষণ ছিলে, আর কি কথা হলো? সন্তোষের এক বন্ধু তো তোমার ছবি এঁকে ফেললে। তুমি দেখেছিলে নাকি? না, শিবনাথ গম্ভীর গলায় বলল। ডক্টর নাগ পরে আমায় বললেন, তোমাকে পেয়ে ওদের বেজায় ফুর্তি হয়েছে। একটু থেমে থেকে পরে শিবনাথ যেন অনেকটা নিজের মনে আসতে বলল, স্বাভাবিক। রুচি কথা বলল না। একেবারে দেবীর আসনে বসাতে চাইছে ওরা তোমাকে, শুনলাম। কথা শেষ করে শিবনাথ মৃদু হাসল। এবার রুচি মুখ খুলল। তোমার খুব খারাপ লাগছে নাকি? আমার? কেন? শিবনাথ এপাশ ফিরল। বাস্তবিক তুমি আমাকে এমন ভুল বোঝো? রুচি আবার গম্ভীর। যাগ্গে। শিবনাথ রুচির কোমরের ওপর হাত রাখল। সব তো আর ট্যাক্সি রিকশায় খরচ করছি না। মাঝে মাঝে ফাঁকে ফাঁকে ট্রাম বাসেই চড়ব। হ্যাঁ, এই থেকে আমাকে কিছু কিছু বাঁচাতে হবে। মনে করেছি কাল চেকটা ভাঙিয়েই তোমার একটা ভালো শাড়ি কিনে আনব। মিটিং ফিটিংয়ে যাবে, তেমন ভালো কাপড়ও তো নেই। বেশ বিরক্ত হয়ে রুচি কোমর থেকে হাত সরিয়ে দিলে। আমার কাপড়ের দরকার নেই। 5 জন ভদ্রলোকের সঙ্গে তোমার দেখা সাক্ষাতের কাজ, এখানে ওখানে ঘোরাঘুরি, নিজের জন্য 1 জোড়া জুতো ও 2টো পাঞ্জাবি করিয়ে নাও। আহা, তা তো করতেই হবে, শিবনাথ বলল। সেটা সামনের সপ্তাহে হচ্ছে, কাল তোমার। রুচি বাধা দেয়। আমার কাপড় পরে হলে চলবে। একটা মাদ্রাজি তোলা আছে, সেটা আর ব্যবহার করা হচ্ছে না। কাল মিটিংয়ের জন্য ওটা খারাপ হবে না বরং। যেন কি একটু ভাবল রুচি। তারপর, ভালো কথা, তুমি কাল কি পরশু একবার মঞ্জুকে ডাক্তার দেখাবার ব্যবস্থা করো তো। কেন? শিবনাথ অবাক। মঞ্জুর তো কোনো অসুখ নেই। তা তুমি সাদা চোখে কি করে জানবে? রুচি বিরক্ত হলো। তুমি পারিজাতের সঙ্গে তখন ইলেকশনের কথা নিয়ে মত্ত। আর কারো কথা শোনবার কথা নয়। ডক্টর নাগ আমাকে 2 বার বলেছেন, আপনার মেয়ে ভীষণ রোগা মিসেস দত্ত। এখন থেকে ওর দিকে একটু মনোযোগ না দিলে সারা জীবন বেচারা কষ্ট পাবে, ভুগবে। ওর জেনারেল হেলথ খারাপ? শিবনাথ হৃষ্ট গলায় বলল। তা একটু দুধ টুধ খাক। আমি তো ভাবছি কাল মঞ্জুর জন্য আধসের করে দুধ রেখে দিতে বলবো তোমায়। এটা আমার গোড়া থেকেই ঠিক করা আছে মনে মনে।
কেবল তো দুধ খাওয়ালে হবে না, কটা ক্যালসিয়াম ইঞ্জেকশন, একটা ভালো জেনারেল টনিক ওকে না দিলে চলবে না। তাই হোক, তাই দেওয়াবার ব্যবস্থা করব। প্রথম টাকাটা সন্তানের জন্যেই খরচ করি, কি বলো? তাতে একটা স্যাটিসফ্যাকশন থাকে। শিবনাথ আবার অল্প শব্দ করে হাসে। রুচি এপাশ ফিরে শোয়ে। আর কে কি বলছিল আমার সম্পর্কে ডক্টর নাগের কাছে ছেলেরা? আরে বাপ রে, সে কি প্রশংসা! অ্যাঞ্জেল, গডেস, কেবল এই সব। ভীষণ ছেলে মানুষ সব। শিবনাথ স্ত্রীর কথার উত্তর দিল না। বেশ একটু সময় চুপ করে থাকার পর সে সিগারেট ধরায়। ওদিকে ঘুমের ঢল নেমেছে রুচির চোখে, চোখের পাতায়, শরীরে। ছোট্ট একটা হাই তুলে সে ঘুমটাকে তাড়াতে চেষ্টা করে বলল, যাকগে, একটি কথা তোমায় বলে রাখছি, মনে রাখতে হবে। কি কথা? কাজের কথা বলতে আপত্তি নেই। হ্যাঁ, আমি যখন ওখানে থাকি আমার সামনে পারিজাতের সঙ্গে তোমার পাওনা টাওনার কথাটা কিন্তু মোটেই বলবে না। আরে পাগল! শিবনাথ সিগারেটে লম্বা টান দিল। তোমার সেখানে হলো গিয়ে অন্যরকম স্ট্যাটাস, মান মর্যাদা। না না, সে বিষয়ে আমি সাবধান আছি। এবং সন্তোষদের সামনেও না। না। বুক থেকে অনেকটা ধোঁয়া ঠেলে বার করে দিয়ে শিবনাথ বলল, সে বিষয়ে আমি খুব অ্যালার্ট। সমিতির সেক্রেটারিশিপ নিয়ে, একটা স্যাক্রিফাইসিং স্পিরিট নিয়ে সেখানে তুমি কাজ করছো। তোমার প্রেস্টিজ কত সে বাড়িতে, আলাদা সম্মান। রুচি কথা বলল না। কেমন বুঝলে পারিজাতকে? প্রশ্নটা অস্পষ্ট হওয়াতে রুচি চুপ করে রইল। স্ত্রী পালিয়ে যাওয়াতে এতটুকু দুঃখিত নয় বুঝতে পারিনি। কেবল কাজ আর কাজের কথা আর তোমাদের সমিতির। বলে শিবনাথ রুচির বুকের ওপর হাত রাখতে রুচি ওপাশ ফিরে শোয়। প্রকৃত যে পুরুষ, দুষ্ট স্ত্রীর জন্য সে দুঃখিত হয় না। বুঝলাম। শিবনাথ চোখ বুজে সিগারেট টানতে টানতে হাসে। কিছুক্ষণ চুপ করে থেকে গলার ধোঁয়াটা চেপে রেখে তারপর সেটা বার করে দিয়ে বলল, আমি হলে পারতাম না। মানে তুমি যদি কোনোদিন খারাপ হয়ে এভাবে পালিয়ে টালিয়ে যেতে কারোর সঙ্গে, আমি শালা কাজ টাজ ফেলে দিয়ে নিজের গলায় ছুরি লাগাতাম, নয়তো তোমাকে আনতে, তোমাকে শিক্ষা দিতে পৃথিবীর যে কোনো প্রান্তে ছুটে যেতাম। রুচি রাগ করল না। একটা উপেক্ষার হাসি হেসে বলল, তোমার চিন্তাধারাই ওরকম। সৎ বুদ্ধি, সৎ চিন্তা তো আর মাথায় নেই, কোনোদিনই নেই। গাল খেয়ে রাগ না করে শিবনাথ হাসে। হাসিটাকে যথাসম্ভব গলার কাছে ধরে রাখতে চেষ্টা করে পরে বলে, আরে পাগল, একটা তুলনা দেখাচ্ছিলাম শুধু। তুমি কি আর... না, ছাড়ো, লাগে। বিরক্ত হয়ে রুচি শিবনাথের হাতটা ঠেলে সরিয়ে দেয়। পৃথিবীতে আর ভালো তুলনা নেই। নিশুতি রাত। তেমনি একটা চেক নিয়ে 12 ঘরের আর এক ঘরের কথা হচ্ছিল। বেশ মোটা অঙ্কের চেক, একসঙ্গে অনেক টাকা। মিহির আগেই বিথিকে টাকাটা দিয়ে রেখেছে। শহরে বাড়ি পাওয়া গেছে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে, যাতে সেলামি অ্যাডভান্স নিয়ে তারা ওটা বুক করে রাখতে পারে। সবটা টাকা লাগবে না, এটা বিথি ও প্রীতি দুজনেই জানে। বাড়ি ভাড়া হয়ে যাওয়ার পর এখান থেকে শিফট করে যে টাকাটা বাঁচবে আন্দাজে, তার সংখ্যাটা ঠিক করে যেন খুশি হয়ে বিথি আজ দুপুরে মিহির কখন চেকটা লিখে দিয়েছিল দিদির কাছে পুরোপুরি তার বর্ণনা দিচ্ছিল। দুপুরে টুটুল ঘুমোচ্ছিল খাটে। বিথিও এক পাশে শুয়ে মিহিরের আলমারি থেকে একটা বাংলা নভেল টেনে নিয়ে শুয়ে পড়েছিল। এমন সময় মিহির হঠাৎ বাইরে থেকে বাড়ি ফেরে এবং সরাসরি বিথির কামরায় ঢুকে একটা খবরের কাগজের কাটিং পকেট থেকে বার করে বিথির হাতে দেয়। একটা বাড়ির ঠিকানা। সকালে কাগজ পড়তে পড়তে মিহিরের চোখে পড়েছে, আজই বিকেলে বাড়ি ফেরার পথে বিথি যাতে একবার রামকানাই দত্ত লেন ঘুরে যায় এবং বাড়িটা সম্বন্ধে পাকাপাকি কথা বলে অন্তত কিছু টাকা দিয়ে যায়। মিহির পকেট থেকে নোটের তাড়া বার করতে বিথি চোখ কপালে তোলে। এত টাকা সঙ্গে নিয়ে সে রাস্তায় বেরোতে পারবে না, তার ভয় করে। শুনে মিহির হেসে দুটো মাত্র নোট বিথির হাতে দিয়ে তৎক্ষণাৎ চেক বই নিয়ে এসে বিথির খাটের ওপর বসেই একটা চেক লিখে দেয়। কথার যাতে নড়চড় না হয় সেজন্য বিথি 20টা টাকা আজ বাড়িওয়ালাকে দিয়ে যাক। কাল চেক ভাঙিয়ে সেলামি অ্যাডভান্স বাবদ বাড়িওয়ালা যা চায় যেন সে দিয়ে দেয়। মোটের ওপর 12 ঘরের আস্তানা ছেড়ে যে করে হোক যত তাড়াতাড়ি সম্ভব বিথি তার বাবা মা ভাই বোনদের নিয়ে শহরে চলে আসুক, মিহিরের ইচ্ছা।
তারপর কি তিনি আবার বাইরে গেলেন? হ্যাঁ, বাড়ি থেকে। কই না তো, তখন প্রায় বিকেল হয়ে গেছিল। বসে বসে গল্প করলেন বুঝি তোর সঙ্গে? হ্যাঁ। কেন? গল্প করলেন মানে আমাকে একটু চা করতে বললেন। ইলেকট্রিক কেটলি থাকাতে চট করে গরম জল হয়ে যায়। প্রীতি আর কিছু বলল না। বিথি বলল, টুটুলো আজ সন্ধে অবধি ঘুমিয়েছিল। তবে তো অনেকক্ষণ গল্প করার সুযোগ পেয়েছিলি তোরা। প্রীতি না বলে পারল না। হ্যাঁ, তা তো পেয়েছিলাম। যেন প্রীতির কথা বিথির কানে লাগলো। অনেকক্ষণ বসে গল্প করলেন আমার সঙ্গে বলতে, তুই কি বলতে চাস? তিনি সারাক্ষণই আমার খাটের ওপর বসেছিলেন? কি চুপ করে আছিস কেন? আরে, প্রীতি অসুবিধায় পড়ল। আমি কি তাই জিজ্ঞেস করছি নাকি তোকে? আমি তো তা বলিনি বোকা। বুঝতে পেরেছি। বিথি পাশ ফিরে শোয়। এতগুলি টাকা আজ আমায় দিয়েছেন, তাতে তোর মনে 100 রকমের প্রশ্ন জাগবে, তা কি আমি জানি না দিদি? আমি তোর পিঠের বোন। কি মুশকিল! আমি তো... থাক, হয়েছে, তোকে আমি চিনি। আদর করতে গায়ে হাত দিতে চেয়েছে প্রীতি। বিথি হাতটা সরিয়ে দেয়। আমি কি জানি না? সন্দেহ করতে তুই আগে করবি। আমি অবশ্য... একটু চুপ করে থেকে তারপর হঠাৎ যেন ফোঁস করে কাঁদতে লাগলো বিথি। প্রীতি ধমক দেয়, কি আরম্ভ করলি তুই দুপুর রাতে? কি হয়েছে? প্রীতি বিথির মা জেগে ওঠে। বিথি কাঁদছে। কেন, তুই কিছু বলেছিলি নাকি? বড় মেয়েকে প্রশ্ন করতে ভুবন গিন্নি বালিশ থেকে মাথা তুলল। কি বলেছি তুমি ওকে জিজ্ঞেস করো না। এত বড় মেয়েকে কিছু বলা আমার কি অধিকার আছে? আমি আবার কি বলতে যাব? প্রীতির গলায় ঝাঁঝ। ভুবন গিন্নি কিছু বলল না। প্রীতি চুপ। বিথি এমন জোরে কাঁদছিল যেন মনে হলো ওর মাথার বালিশ ভিজে যাচ্ছে। হরি হরি, ভুবন হাই তুলল। রাত 2টো বেজেছে। তুমি কি বেল শুনতে পেয়েছ গিন্নি? না। বিথির মার গলায় অস্পষ্ট ঝাঁঝ। কেন, তুমি কি এখনো ঘুমোওনি নাকি? আর কতই বা ঘুমোবে? মেয়েদের রোজগারে দুধ আফিং খেয়ে খেয়ে স্বাদ পুড়িয়ে ঘুমিয়ে নিচ্ছ। ভুবন নীরব। এই বিথি! প্রীতির মা উঠে হামাগুড়ি দিয়ে বিথির শিয়রের ধারে চলে গেল। কি হয়েছে শুনি? কিছু না। তো ওরকম কান্নাকাটি করছিস কেন হঠাৎ দুপুর রাতে? আমার ইচ্ছা। তুমি যাও, তুমি এখান থেকে সরে যাও মা। কি যে তোদের রকম! প্রীতি তোকে তো কিছু বলেনি। আমি তো এতক্ষণ জেগেছিলাম। দেখি বালিশের তলায় চেকটা ঠিক আছে তো? হ্যাঁ মা, আছে। তুমি যাও, তোমার পায়ে ধরি, তুমি নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ো। ঝটকা মেরে হাত সরিয়ে দিয়ে বিথি হঠাৎ দাঁড়ায়। অন্ধকার। তাহলেও বোঝা যায় নিজের কাপড় মানে সায়া ও কাঁচুলি ছাড়া বিথির গায়ে আর কিছু নেই। যেমন কাঁচুলির বাঁধনো ঢিলে হয়ে একটা পাশে ঝুলে পড়েছে। বিথি তা গ্রাহ্য করল না, করে না। অনেক সময় গায়ে কাপড় না থাকলেও তারা অন্ধকার ঘরে হাঁটাহাঁটি করে। ঘরে বয়স্ক পুরুষ বলতে এক ভুবন। ভাইরা প্রীতি বিথির চেয়ে বয়সে অনেক ছোট। অসুখে ভুগে ভুগে ভুবন রাতকানা হয়ে গেছে। রাত্রে উঠে হাওয়ার জন্য এক আধবার জানলার পাশে গিয়ে দাঁড়াতে, কি ছারপোকা মারতে, কি পিপাসা পেলে কুঁজো থেকে জল গড়িয়ে খেতে কাপড় চোপড় সম্পর্কে পৃথিবীতে বিন্দুমাত্র সতর্ক হবার প্রয়োজন হয় না। বোঝা গেল বিথিও এখন জল খেতে উঠে ওধারে কুঁজোর কাছে গেল। যেন একসঙ্গে অনেকটা জল ঢকঢক করে গিলে আবার সে বিছানায় ফিরে এলো। বেনি খুলে গেছে। বসে বিথি হাত দিয়ে মাথার চুল ঠিক করল। তারপর আস্তে আস্তে ধরা গলায় মাকে বলল, হ্যাঙ্গারফোর্ড স্ট্রিটের বাড়িতে আমার চাকরি যতদিন আছে অনেক চেক পাওয়া যাবে, তার জন্যে ভেবো না। কিন্তু তোমাদের চোখে যদি কোনোদিন আমি এতটুকু সন্দেহ দেখি, আমি চেক ছিঁড়ে ফেলব। ছিঁড়ে ফেলে দিয়ে যেদিকে 2 চোখ যায় বেরিয়ে যাব ঠিক করে রেখেছি। তুমি প্রীতিকেও বলে দাও, আর যাই করুক ও যেন মিহিরবাবুর সঙ্গে আমার কোনো রকম একটা সম্পর্ক দাঁড়াতে পারে এই দুশ্চিন্তা সকলের আগে মন থেকে ঝেড়ে ফেলে দেয়। তারপর আমি ওখানে কাজ করতে যাব। না, কেন এসব কথা ওর মনে আসবে? আসেনি তো। কেমন রে প্রীতি, তুই কি? মার কথা শেষ হতে না দিয়ে প্রীতি মৃদুমন্দ হাসল। আমার তো আর খেয়ে দিয়ে কাজ নেই। বললাম অনেকক্ষণ গল্প করছিলি, তাতেই ও। যাকগে, ওর বুঝতে ভুল হয়েছে। এই বিথি, এবার শুয়ে পড়। লক্ষ্মী মা আমার, বাজে কথায় রাগারাগি না করে এই বেলা ঘুমিয়ে পড়। রাত বেশি নেই।
12 ঘরের বাকি সবগুলো ঘর ঘুমে অচৈতন্য। তাই কি আজ আর একটা ঘরের দরজায় তালা ঝুলছে। মদন ঘোষ সন্ধ্যার পর দারোয়ান সঙ্গে নিয়ে এসে রমেশের ঘরের দরজায় তালা পরিয়ে গেল। মল্লিকা নেই। মল্লিকা ও রমেশের ছেলেমেয়েরা রমেশের খুড়া সম্পর্কিত কে এক অন্নদা নাগের সঙ্গে তার উল্টোডাঙার বাসায় চলে গেছে। ওয়েলিংটন স্ট্রিটে এক লোহা লক্করের দোকানে খাতা লেখে অন্নদা। খবরটা সেখানেও পৌঁছেছিল। এখন রমেশের দরজার সামনে তার ঘেউ কুকুরটা একলা চুপচাপ শুয়ে আছে আর থেকে থেকে বাতাসে যখনই দরজার তালাটা নড়ে উঠছে, মাথা তুলে কান খাড়া রেখে তালাটার দিকে এক দৃষ্টে কতক্ষণ তাকিয়ে থেকে তারপর একসময় মাথাটা নামিয়ে বুকের মধ্যে মুখটা গুঁজে ভীষণ কান্নাকাটি করছে। রমেশ খুন হয়েছে শুনে মল্লিকা মূর্ছা গিয়েছিল। ভয় ছেলে মেয়েদের গলা দিয়ে শব্দ বেরোয়নি। একমাত্র রমেশের প্রিয় কুকুর ভোম্বলি মনিবের জন্য শোক প্রকাশ করতে গভীর রাত পর্যন্ত জেগে থেকে কাঁই কুঁই কান্নার শব্দে রাত্রির অন্ধকার ভারাক্রান্ত করে তুলেছিল। প্রমথদের ঘরে বুড়ির বুকের কফ বেড়ে যাওয়ার দরুন রাত 12:30টার পর থেকে তার গলা দিয়ে কেমন বিশ্রী ঘর ঘর আওয়াজ বেরোচ্ছিল। ওদিকে বিধু মাস্টারের ঘরে লক্ষ্মীমণি পেটের ব্যথায় ছটফট করছে। এতক্ষণ খুবই ছটফট করেছে, যেন এইবার ব্যথাটা কমে আসতে লক্ষ্মীমণি নিঝুম হয়ে পড়ে আছে। বেদনার বাড়াবাড়ি দেখে বিধুর বুঝতে বাকি থাকে না চরম সময় উপস্থিত। অম্বলের ব্যথা বলে আর উড়িয়ে দেওয়া চলবে না। কপালে হাত দিয়ে বসে পড়ে মাস্টার রগ দুটো 2 আঙুলে টিপে ধরে ভাবে। মমতা সাধনা বোতলে গরম জল পুড়ে মার হাতে পায়ে সেঁক দিচ্ছে। কোনো রকমের রাত ভোর পর্যন্ত টেনে নিয়ে যেতে পারা যায় কিনা সকলেরই এই চিন্তা। গভীর রাতে অ্যাম্বুলেন্স ডাকার হাঙ্গামা কত। আর ঘুম নেই চোখে সুপ্রভার। অন্ধকারে শুয়ে ভাবে, যেন চিন্তা করে সে ঠিক করতে পারছিল না ক্ষিতীশ রমেশের সঙ্গে, রমেশের পাপ ইচ্ছার সঙ্গে বেবি কতখানি জড়িত ছিল। হ্যাঁ, তার মেয়ে, তার গর্ভের সন্তান। 14 বছরের বেবি কতটা যৌবন শরীরে ধরতে পেরেছিল, যার জন্য চায়ের দোকানে রক্তগঙ্গা বয়ে গেল। আশ্চর্য, বললে কেউ বিশ্বাস করবে না। খবরটা শুনে সুপ্রভা অদ্ভুত রোমাঞ্চ অনুভব করেছিল প্রথম, একটা পাশবিক উল্লাস। কিন্তু শরীর নিস্তেজ বলে সেই উল্লাস সে বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। শ্রান্ত অবসন্ন চোখ মেলে অন্ধকারে কড়িকাঠ দেখছিল। বেবি ঘরে ফিরল কিনা ভুলেও আজ একবার দরজার দিকে চোখ ফেরালো না। বেবি ফিরে এলে সুপ্রভা তাকে কি প্রশ্ন করত, কি বলতো, বলা কঠিন। আজ এ পর্যন্তই। উপন্যাসের 20 পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।